একটু শুরু করব এই প্রসঙ্গে যে খুব আলোচিত ঘটনা দুটো আছে। একটা হচ্ছে সোমবার গভীর রাতে ১/১১-র অন্যতম কারিগর হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তারপর বুধবার আবার গভীর রাতেই সেই সময় ১/১১-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যার ভূমিকা আছে বলে শোনা যায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। এখান থেকে আসলে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি নিজে কি বার্তা পাচ্ছেন আর সরকার কি বার্তা দিতে চাইছে বলে মনে করেন? আমি আপনার প্রথমেই আপনাকে যে কথাটা বলবো, আপনি বলেছেন যে ১/১১-র কারিগর হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে ধরে নেওয়া হয়, একই সাথে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালিদকে ধরে নেওয়া হয়। মূলত লেফটেন্যান্ট জেনারেল মাসুদকেই ১/১১-র কারিগর হিসেবে ধরে নেওয়া হয়। আমরা তখন যা শুনেছি, যা জেনেছি। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল খালেদ উনি ১/১১-র কারিগর হিসেবে খুব একটা কাজ করেছেন তেমনটা তখন শুনিনি। কিন্তু ওনাকে নিয়ে হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে এবং যার যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেই হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। জি। আর ১/১১-র যে প্রেক্ষাপট আপনি বলছেন, যে প্রেক্ষাপটে ১/১১ হয়েছিল, সেই ইতিহাসে আমরা এখন আর যাব না। আমরা কম বেশি সবাই জানি যে প্রেক্ষাপটটা কি ছিল এবং সেই প্রেক্ষাপটের সাথে জেনারেল মাসুদ কাজ করেছেন একেবারে প্রত্যক্ষভাবে। এটা একেবারে নিখাত সত্য কথা। জি। উনি তখন নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কাজ করেছেন এবং নবম পদাতিক ডিভিশন যেহেতু ঢাকায় অবস্থিত, সেহেতু তার ভূমিকা অনিবার্য ছিল এবং সে অনিবার্য ভূমিকার কারণেই ১/১১ সংগঠিত হয়েছে, যেখানে উনি সহ আরো কেউ কেউ কাজ করেছেন। সুতরাং আপনি তাকে ১/১১-র যে কারিগর হিসেবে উল্লেখ করেছেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত, যেহেতু আপনার সাবেক সহকর্মীও তারা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন এবং শেখ মামুন খালেদ দুজন সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। কিন্তু এই যে জিজ্ঞাসা করছিলাম যে সরকার আসলে কি বার্তা দিচ্ছে, এটি একটু আপনি বলবেন কিনা। এবং মানে এরপর প্রথমে দেখলাম সোমবার গভীর রাতে একজন গ্রেপ্তার হলেন, বুধবার গভীর রাতে একজন গ্রেপ্তার হলেন। এরপর এরপর কে বা কারা, বা এটি কি ধারাবাহিক বা চলমান একটা প্রক্রিয়া বলে মনে করেন কিনা? আইন তার নিজস্ব গতিতে চলবে, এটাতে আমি বিশ্বাস করি। আসলে এবং কি সেই আসলে প্রেক্ষাপটে কি আইন নিজস্ব গতিতে চলে? এতদিন আইন দেখলাম না তাদেরকে ধরতে। হঠাৎ করে মানব পাচার মামলায় গিয়ে গ্রেপ্তার হয়ে গেলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং এই ২৪শে জুলাই আগস্টের হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে গেলেন শেখ মামুন খালেদ। আইন নিজস্ব গতিতে চলছে? আইন নিজস্ব গতিতে আমাদের মতো দেশ যেগুলো আছে, সেগুলোতে সবসময় যে চলে তা আসলে ঠিক না। কিন্তু যখন যতটুকুই চলবে না কেন, তাকে সাধুবাদ জানাতে হবে। কারণ দেরিতে হলেও আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে তাকে সাধুবাদ আমরা যদি জানাই, তাহলে আমি মনে করি সেটা ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে কি বার্তা সরকার দিচ্ছে, আপনি জানতে চেয়েছেন। আসলে সরকারের বার্তার ব্যাপারে হয়তো সরকার ভালো বলতে পারবেন, যেহেতু আমি সরকারের কোনো অংশ না। সেক্ষেত্রে আমি সরকারের মনের খবর, ভিতরের খবর বলতে পারবো না। তবে একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে, একজন গণমাধ্যমের কর্মী হিসেবে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে যে একটি বার্তা সুস্পষ্ট যে আমাদের আমাদের সীমা, আমাদের যে নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করার যে সীমারেখা দেওয়া আছে, তার বাইরে গিয়ে কাজ করাটা ঠিক না। এবং তার বাইরে গিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে জবাবদিহিতা প্রয়োজন আছে। জবাবদিহিতা দিতে হয়, করতে হয়, আদায় করতে হয়, আদায় করে নেওয়া যায়। এই যে বার্তাগুলো, সেগুলো এখন আমাদের কাছে সুস্পষ্ট। যেটা আমরা বর্তমানে যারা কর্মরত আছি বিভিন্ন জায়গায়, সেটা সামরিক প্রশাসন হোক কিংবা বেসামরিক প্রশাসন হোক, যে আমরা যা কিছুই করব না কেন, আমরা সেটা দেশের নিয়ম অনুযায়ী যা করা দরকার সেভাবে কাজ করব। তাহলে কি হয়? তাহলে দেশের মধ্যে কোনো অসন্তোষ, অরাজকতা বা নিয়মের ব্যত্যয় ঘটা কোনো কাজ, সেগুলো সংগঠিত হতে পারে না। জি, কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেটাকে নিয়মের মধ্যে ফেলে দেওয়া যায় আবার নানান ছাঁচে, সেটাই আমরা সবসময় আসলে দেখতে পাই। আম,
আম, এটা একটু জানতে চাই যে আপনি ওই যে আইন নিজস্ব গতিতে চলছে বা চলবে, আপনি যে প্রত্যাশা রাখছেন বা বলছেন যে আইনের নিজস্ব গতিতে চলছে, সেখানে আমি একটু এই প্রশ্নটা করতে চাই যে ধরেন তাদেরকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো, বিএনপি নেতারা মোটামুটি বলছেন বা ফেসবুকে শামসুজ্জামান দুদু যেমন পোস্ট করেছেন যে এটি ১/১১ গ্রেপ্তার শুরু করেছেন, সাধুবাদ জানাচ্ছেন তারেক রহমানকে এই বিচার শুরু করার জন্য, বা বিএনপি নেতারা এই বিষয়ে বলছেন ১/১১ কথা স্মরণ করছেন এই গ্রেপ্তারের সাথে সাথে। সবার কাছে এটা স্পষ্ট হচ্ছে যে সেটা আসলে ১/১১ যে তাদের ভূমিকা, সেটার প্রেক্ষিতে একে একে এই গ্রেপ্তারগুলো হচ্ছে। কিন্তু আমি আসলে এই যে আইন নিজস্ব গতিতে চলে সেখান থেকেই প্রশ্ন করতে চাই, তাদেরকে কি সেই অভিযোগে গ্রেপ্তার করা যেত না বা যায় না? কেন আসলে মানব পাচারের অভিযোগ বা ২৪শে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন হচ্ছে? তাদের কি ওটা কি যথেষ্ট অভিযোগ না গ্রেপ্তার করার জন্য? ১/১১ তারা যথেষ্ট মানে দায়ী নন, দোষ নেই তাদের? আমি আপনার এই উত্তরে বলবো, যেটা আপনার সাথে আমি সহমত পোষণ করি কথাটা বলবো, সেটা হচ্ছে যে ১/১১ সময় তারা যা অপরাধ করেছেন, বিশেষ করে আপনি যদি জেনারেল মাসুদের কথা বলেন, উনি ১/১১ সংঘটিত হওয়ার ব্যাপারে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন, এটা যেমন সত্য। এবং তারপরে উনি কিন্তু রাজনীতিতে জড়িয়েছিলেন, এবং রাজনীতির কারণে উনি দুবার যে এমপি হয়েছেন। তথাকথিত কি নির্বাচনগুলো হয়েছিল, সেখানে উনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, এবং সেটার ক্ষমতা ব্যবহার করে উনি কিন্তু মানব আদম ব্যবসা, যেটাকে আমরা বলে থাকি, সে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। এবং আমরা উনি সেই সময় শুনেছি, জেনেছি যে সেই ব্যবসা করতে গিয়ে বহু লোক প্রতারিত হয়েছে এবং বহু লোক সর্বশান্ত হয়েছে। একটা সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল কিছু লোকের মাধ্যমে। সুতরাং এই অভিযোগটা কিন্তু নতুন করে এখন উত্থাপিত হয়নি, তখনই উত্থাপিত হয়েছিল, তখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সুতরাং সেই মামলার অজুহাতে তাকে যদি এখন গ্রেপ্তার করা হয়, সেখানে কিন্তু ভুলের কিছু নেই। সুতরাং সেই একটা অপরাধে তাকে অপরাধী অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটা অভিযোগ হচ্ছে যে উনি মানি লন্ডারিং করেছেন, এবং সেই প্রেক্ষাপটে দুদকে কিন্তু মামলা হয়েছে। যেহেতু মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও কিন্তু অপরাধের কিছু না। এরপর আরেকটা হয়েছে যে উনি গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলেন। এটা হয়তো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে যে উনি আসলে কতটুকু সম্পৃক্ত ছিলেন। তার কারণ আমরা সবাই জানি যে বহু মামলা হয়েছে যেখানে হয়তো কেউ কেউ সম্পৃক্ত ছিলেন, কেউ কেউ ছিলেন না। যারা ছিলেন না তাদের নামেও মামলা করা হয়েছে, এবং পরবর্তীতে হয়তো তদন্তের মাধ্যমে হোক, বিচার প্রক্রিয়ার মাধ্যমে হোক, বের হয়ে এসেছে যে তারা কতটুকু সম্পৃক্ত ছিলেন। সুতরাং উনি কিন্তু শুধুমাত্র ১/১১ কারিগর হিসাবে গ্রেপ্তার হয়েছেন, সেটাও সত্য না। এবং তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু কারণ উল্লেখ করা কিন্তু হয়েছে। এরকম আদম ব্যবসার এটা সাথে জড়িত অনেকেই আসলে এই তালিকায় আছেন। এখন গ্রেপ্তার করা হলো এই মাসুদ উদ্দিন চৌধুরীকে, এবং তারপর পরই গ্রেপ্তার হলেন শেখ মামুন খালেদ। বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতারা বলছেন, সবাই স্পষ্টভাবে ইঙ্গিত করছেন এটি ১/১১ কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো আমি আসলে এই প্রশ্নটা করছি, অজুহাতের দরকার হয় কেন? তাদের আরও অপরাধ থাকতে পারে, কিন্তু ১/১১ থেকে তারা যথেষ্ট অপরাধ করেন নাই মানে গ্রেপ্তার হবার জন্য বা আইনি ব্যবস্থা নেবার জন্য? আমি আপনার এই প্রসঙ্গে আমি দুজনের কথাই বলবো। আপনি আমাকে দুজনের কথাই জিজ্ঞেস করেছেন, জেনারেল খালেদ ওনার সম্পর্কে জিজ্ঞেস করেছেন, এবং জেনারেল মাসুদ ওনার কথাও জিজ্ঞেস করেছেন। কর্মরত অবস্থায় ওনারা দুজনই আমার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তবে জেনারেল খালেদ উনি আমার একেবারে কাছাকাছি, আমরা সমপর্যায়ের ছিলাম, আর জেনারেল মাসুদ আমার বেশ জ্যেষ্ঠ অফিসার ছিলেন। ১/১১ সময় জেনারেল মাসুদের যে ভূমিকাটা ছিল, সেটা হচ্ছে, আমরা তো কিছু কিছু, যেহেতু আমিও তখন কর্মরত ছিলাম, চোখে না দেখেছি কিন্তু কর্মরত যেহেতু ছিলাম, জেনেছি। সেটা হচ্ছে যে উনি ৯ম পদাতিক ডিভিশন জিওসি ছিলেন। তো সেইখান থেকে উনি গিয়ে যদি বঙ্গভবনে ঢুকে যান, অস্ত্র নিয়ে ঢুকে যান, সেগুলো কিন্তু সঠিক না, এগুলো নিয়মের ব্যত্যয়। তৎকালীন রাষ্ট্রপতি জনাব ইয়াজউদ্দিন আহমেদ উনি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই এখতিয়ার তার আছে, সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে, এবং যে প্রেক্ষাপটের কথা উল্লেখ করে উনি ঘোষণা করেছেন, সেটা ওনার ব্যাখ্যা ছিল। কিন্তু এটা সংগঠিত হওয়ার ব্যাপারে ভূমিকা রেখেছিলেন জেনারেল মাসুদ, এবং একই সাথে তৎকালীন সেনাপ্রধান এবং আরো কিছু সামরিক কর্মকর্তা। সুতরাং সেই অজুহাতে তাকে গ্রেপ্তার করা যেত না কিনা, অবশ্যই যেত,
কিন্তু গ্রেপ্তার করার সময় কিন্তু বলা হয়েছে ১/১১ হুম। নেপথ্যের কারিগর, একই সাথে আমি যে কারণগুলো উল্লেখ করলাম সেগুলোও বলেছে। নেপথ্যের সুতরাং কারিগরটা সবগুলো মিলিয়ে বলেছে, কিন্তু বলেছে। কিন্তু ওনাকে যদি গ্রেপ্তারের কারণ আমরা দেখি, বলেছে, এটা হ্যাঁ, বলেছে। খাতা কলমে কি আছে বা ডকুমেন্টে কি আছে, তখন আসলে ১/১১ কথা না। তখন তার মানব পাচারের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। বা পরের জনকে যদি বলি, শেখ মামুন খালেদকে, তাকে ২৪শে জুলাই আগস্ট হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে। ১/১১ কথা সবাই মুখে না, বলছে। ওনাকে কিন্তু শুধু ২৪ না, আপনি যেটা বলেছেন জেনারেল মাসুদের কথা ১/১১ কথা মুখে বললেও বাকি যে অভিযোগগুলোর কথা উল্লেখ করেছে সেগুলো কিন্তু সুস্পষ্ট অপরাধ, এখন তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। তার আগে তো আমরা কিছু বলতে পারবো না উনি অপরাধী কিনা, কিন্তু এগুলো তখনই আলোচিত হয়েছে। আর ১/১১ যে ব্যাপারটা আপনি বলেছেন সেটাও আমি এবং আমার মতো আপনি বা আমরা অনেকেই জানি, সবাই জানি যে ১/১১-তে উনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আচ্ছা। করেছেন। আপনার সেটাই এখন একটু এই গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা থেকে এবার একটু আপনার অভিজ্ঞতা জানাশোনা বা কর্মরত অবস্থায় যতটুকু অভিজ্ঞতা আপনার হয়েছে সেখান থেকে একটু জানতে চাই। আসলে তিনি একজন মানে একজন একজন করে জানি। প্রথমে এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বলছেন যে মূল কারিগর, আপনিও বলছেন। তিনি আসলে ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন? কর্মকর্তা হিসেবে কেমন ছিলেন? মানে সেনা অফিসার হিসেবে কেমন ছিলেন? আমি আপনাকে প্রথমে একটু বলবো উনি মূল কারিগর সেখানে, সেটা আমি বলবো না। মূল কারিগর তো উনি হতে পারেন না, তখন তৎকালীন যিনি সেনাপ্রধান ছিলেন তার নেতৃত্বেই সবকিছু সংগঠিত হয়েছে, কিন্তু উনি তার প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন। আর আপনি জানতে চেয়েছেন উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন। উনি কিন্তু সরাসরি সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন না, উনি রক্ষী বাহিনীতে ছিলেন। ৭৫ সালে তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনি নিহত হওয়ার পরে রক্ষী বাহিনীকে সামরিক বাহিনীর সাথে অঙ্গীভূতি করে নেওয়া হয় এবং সেইভাবেই উনি সামরিক অফিসার হিসেবে রূপান্তরিত হয়েছিলেন। এরপরে যখন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় উনি কর্মরত ছিলেন, ওনাকে আমরা একজন পেশাগতভাবে ভালো অফিসার হিসেবে দেখেছি। আহ, কখনো এমন কোনো কিছু করতে দেখিনি যার মাধ্যমে বলা যায় যিনি উনি অফিসার হিসেবে ততটা উত্তম মানুষ ছিলেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সুযোগ না হলে, পরিস্থিতি না আসলে আসলে কাউকে বিচার করাটাও কষ্টকর। কারণ উনি কিন্তু ওনাকে কিন্তু বিচার বিশ্লেষণ করেই নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। অর্থাৎ তার প্রতি একটা আস্থা ছিল, তার প্রতি একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাস এবং আস্থার উনি অমর্যাদা করেছেন। বিশ্বাস এবং আস্থার অমর্যাদা করাটা সঠিক না। সেই প্রেক্ষাপটে আমি ওনাকে বলবো যে উনি আমানতের খেয়ানত করেছেন এবং যারা এটা করেন তারা সঠিক মানুষ না। আচ্ছা। কিন্তু এইটা করবার তার উদ্দেশ্য কি ছিল? কি উদ্দেশ্যে তিনি করলেন? মানে তিনি তো এমনিতেই আস্থাভাজন ছিলেন সরকারের। এই বিশ্বাসঘাতকতা করবার উদ্দেশ্য কি ছিল? আসলে আপনি যুগে যুগে একটা জিনিস কিন্তু দেখবেন যে যারা বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ তাদেরকে আমরা বলে থাকি মির্জাফর, এটা খারাপ অর্থে বলে থাকি। এবং এই মির্জাফর যুগে যুগে যারা হয়েছেন, বিশ্বাসঘাতকতা যুগে যুগে যারা করেছেন, আপনি কখনো কি কেউকে দেখেছেন দূরের কেউ এসে সেই কাজ করেছে? কখনই না। কাছের যে লোকটা থাকে, যে সবকিছু জানে, সবকিছু বুঝে এবং যাকে আপনি সন্দেহের ঊর্ধ্বে রাখবেন তার দ্বারাই কিন্তু এই ধরনের মির্জাফর সংক্রান্ত কাজগুলো সম্পন্ন হয়। আমি আপনাকে একটু উদাহরণ দিই। যেন মইনু আহমেদ কিন্তু তখন সেনাপ্রধান ছিলেন। উনি অফিসার হিসেবে যোগ্য, এটা আমি স্বীকার করব, কারণ উনি যে ব্যাচের অফিসার ছিলেন, অর্থাৎ বাংলাদেশের প্রথম শর্ট কোর্স SSC 1, সেই কোর্সে উনি ছোট অনার ছিলেন। তো একটা কোর্সের যিনি প্রথম সারির অফিসার থাকেন, সে নিঃসন্দেহে একজন পেশাগত অফিসার। সুতরাং তাকে সেনাপ্রধান করেছে, সে ব্যাপারে কোনো কিছু নেই। কিন্তু তাকে সেনাপ্রধান করার আগে কিন্তু বিবেচনায় আরো ৪-৫ জন জ্যেষ্ঠ অফিসার ছিলেন যাদেরকে করা যেত, কারণ তারাও কিন্তু পেশাগতভাবে দক্ষ ছিলেন। কিন্তু আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সরকার সবসময় চায় প্রশাসনটা তার নিজের মতো করে সাজাতে। এটা সবাই চায় যেন তার কাজগুলো সবসময় ভালোভাবে সংগঠিত হয়, গোছালো হয়। সেই প্রেক্ষাপটে জেনারেল মঈনকেও সেনাপ্রধান করা হয়েছিল। কিন্তু জেনারেল মঈন কিন্তু পরবর্তীতে সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। কিন্তু ১/১১ যখন সংগঠিত হয়,
এটা একজন সেনাপ্রধানের পক্ষে এককভাবে সংগঠিত করা তো সম্ভব না। সুতরাং উনি হয়তো চিন্তা ভাবনা করে দেখেছেন নবম পদাতিক ডিভিশন এবং তার জিওসি, এই ডিভিশন এবং জিওসি যদি তার সাথে সহমত পোষণ করে, একত্রে কাজ করে, তাহলে হয়তো এই যে কাজটা সেনাপ্রধান জেনারেল মঈন করেছেন সেটা করা সুবিধা হবে। সেই চিন্তা করেই হয়তো জেনারেল মাসুদকে উনি তার সাথে নিতে সমর্থ হয়েছিলেন এবং তাকে সহায়তা করেছেন হয়তো তখনকার যারা গোয়েন্দা প্রতিরক্ষাতে কাজ করতো, যেটাকে আমরা ডিজিএফআই বলে থাকি, সেখানে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই মিলে এই কাজটাকে সুসংহত করেছে। এই জন্য আমি বললাম যে মূল কারিগর যে জেনারেল মাসুদ উনি না, তখন ডিজিএফআই তে যারা কর্মরত ছিলেন, বিশেষ করে দুজন ব্রিগেডিয়ার যারা ছিলেন তাদের নামও আমরা শুনে থাকি, তারাও তাকে সহযোগিতা করেছেন। নবম পদাতিক ডিভিশনের জিওসি তাকে সহায়তা করেছেন, নেতৃত্বে ছিলেন জেনারেল মঈন আহমেদ। ওই যে বিশ্বাসঘাতকতা আসলে আপনি বলছিলেন মীর জাফর কাছের মানুষই, হ্যাঁ নিশ্চয়ই বিশ্বাস যাকে করা হবে সেই তো বিশ্বাসঘাতকতাটা করতে পারে, বিশ্বাস না করলে তো আর বিশ্বাসঘাতকতার জায়গা থাকে না। কিন্তু মানে তারপরেও প্রশ্ন যে এই যে রাজনৈতিক নেতাদের মারপিট করা, চরম মারপিট করা, একদম আমার গত অনুষ্ঠানে ছিলেন বর্তমানে এমপি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক সভাপতি, তিনি বলছিলেন যে তারও নিজের অভিজ্ঞতাটাও বলছিলেন যে তিনি এবং ছাত্রলীগের তৎকালীন যিনি সভাপতি ছিলেন তারা একসাথে নির্যাতিত হয়েছেন। সেই নির্যাতনের ঘটনাও কিছুটা বলছিলেন। মানে আমরা তো আরও বড় বড় নেতাদের নির্যাতনের ঘটনা দেখেছি, কিছুটা দেখেওছি, কিছু কিছু বিষয় আবার লিকও হয়েছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও খুব রেয়ার ভিডিও হিসেবে পাওয়া যায়। এটা কেন, মানে রাজনৈতিক নেতাদের এমন মারপিট কেন করা হয়েছিল তখন? আমি আপনার মতোই বলবো যে যেহেতু আমি তখন প্রথম দিকে ঢাকার বাইরে কর্মরত ছিলাম, পরবর্তীতে ঢাকায় এসেছি ১/১১ যতদিন জরুরি অবস্থা চলেছে তৎপরবর্তী সময়ে। সুতরাং কি হচ্ছে না হচ্ছে যেহেতু কর্মরত ছিলাম, সবকিছু না হলেও আমরা কিছু শুনতাম, সহকর্মীদের কাছ থেকে জানতাম। এই ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ভুল তো হয়েছে, এগুলো অবশ্যই ভুল। যার যে কাজ তাকে সে কাজ করতে হবে। যদি রিমান্ডে নিয়ে তথ্য বের করার প্রয়োজন আসে, তো এই কাজটা যাদের তাদের করতে হবে। সেখানে আমি যদি ডিজিএফআই এর কর্মকর্তা হয়ে কিংবা অন্য কোথাও কর্মকর্তা হয়ে মারধরের মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করি বা করে থাকি, সেটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। এবং সেটা করতে গিয়ে কিছুটা হলেও সেই সময়ে আহ, সেনাবাহিনীর ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল এবং আমরাও মর্মাহত ছিলাম। এবং আমরা এখনো বলে থাকি যে আমাদের এই ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্ক থাকা উচিত। জি, কিন্তু মানে আপনিও বলছেন মর্মাহত, কিন্তু কেন যে করা হলো সেটা বুঝলাম না। বিশেষ করে প্রশ্ন হচ্ছে ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ভাই আরাফাত রহমান কোকো, তাদেরকে চরম নির্যাতনের শিকার তারা হয়েছেন, অনেক মানে খুব বাজে রকমভাবে পেটানোও হয়েছে তাদেরকে। এবং সেটার পেছনে এই মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এখন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন, তার নাম অন্যতম শোনা যায়। যেটা আমরা জানি যে এই মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পর্কে তারেক রহমানের মামা, খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের আপন ভাইরা ভাই তিনি। তো মানে মামা হয়ে ভাগ্নেকে এমনভাবে পেটানোর উদ্দেশ্য কি, মানে কেন, কি বিদ্বেষ, কি জিঘাংসা? এই কথা যদি বলেন, আমি বরং বলবো যে আপনি যে তথ্যটা, সেই তথ্যটা অবশ্যই সঠিক। জেনারেল মাসুদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যিনি মামা ছিলেন মরহুম মেজর সাইদ ইস্কান্দার, তারা দুজন আপন ভাইরা। এবং সেই প্রেক্ষাপটে তো বিশ্বাস স্থাপিত হয়েছিল যে আমার নিজস্ব লোক আমার কাছে থাকবে এবং প্রশাসন আমার মতো করে আমরা চালাবার চেষ্টা করব, ভালো ভালো কাজগুলো আমরা যেভাবে চাইবো সেভাবেই হবে। এটা সবাই চায়, এটা তৎকালীন সরকারও চেয়েছিলেন। এই জায়গাটায় জেনারেল মাসুদ কিন্তু দীর্ঘদিন পদোন্নতি থেকেও বঞ্চিত ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে জেনারেল মাসুদ অন্তত পেশাগতভাবে যতটুকু দক্ষ অফিসার ছিলেন, সেক্ষেত্রে ওনার যতটুকু পদোন্নতি হওয়ার কথা ছিল সেক্ষেত্রে উনি বঞ্চিত ছিলেন। বিএনপি সরকার এসে তার পেশাগত দক্ষতার মান দেখে কিন্তু তাকে পদোন্নতিও দিয়েছিলেন এবং তাকে ভালো জায়গায় পদায়ন করেছেন
যেখানে তার বিশ্বাস এবং আস্থা তার উপর রাখা হয়েছিল। আমি একটু আগেই বলেছি যে কোনো না কোনোভাবেই সে বিশ্বাস কিংবা আস্থার জায়গাটাতে অন্য কেউ তাকে হয়তো ডিরেল করে দিয়েছে, যেটা জেনারেল মাসুদের হওয়া কোনোভাবেই উচিত হয়নি। এবং সেই সুযোগটা গ্রহণ করেই তো জেনারেল মঈন ১/১১ যে ঘটনাটা ঘটিয়েছে সেটা ঘটিয়েছিল। দ্বিতীয়, আমি মোতাহার হোসেন আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তিনি কেন মামা হয়ে ভাগ্নেকে আসলে নির্যাতন করলেন, তারেক রহমান, আরাফাত জি, রহমান কোকোর যে নির্যাতনের ঘটনাটা, সেটার পেছনে কারণ কি? হ্যাঁ, আমি আপনাকে আবার বলছি, এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ ছিল। আমরা তখনই শুনেছিলাম, আমরা তো কর্মরত ছিলাম, যে এই ধরনের কাজ উনি করেছেন। উনি তো সরাসরি হতে করেননি, উনি করিয়েছেন। তো এটা কিন্তু এখনো আমি বলছি নিন্দনীয় একটা কাজ। আমরা তাৎক্ষণিকভাবে সেটা মনে মনে হলে প্রতিবাদ করেছি, যেহেতু কর্মরত ছিলাম, প্রতিবাদ করার সুযোগ ছিল না। আজকে সুযোগ পেয়ে সেটা প্রকাশ্যে নিন্দা জ্ঞাপন করছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জেনারেল মাসুদ কিন্তু মেজর সাইদ ইস্কান্দার অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মামা, তার আপন ভাইরা ছিলেন। সুতরাং সেই সূত্র ধরেই তো বিশ্বাস কিংবা আস্থার ক্ষেত্রটা তৈরি হয়েছিল, এবং সেইভাবেই তাকে নবম ডিভিশনের জিওসি হিসেবে পদায়ন করা হয়েছিল। মেজর জেনারেল মাসুদ কিন্তু পেশাগতভাবে একজন ভালো অফিসার ছিলেন, কিন্তু উনি আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। সেই প্রেক্ষাপটের কথা চিন্তা করেই কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে তার যোগ্যতার কারণে তাকে পদায়ন করেছিলেন, পদোন্নতি দিয়েছিলেন, এবং বিশ্বাসের ক্ষেত্র ধরে নবম পদাতিক ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ একটা ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আপনি যে দেখেন যে ক্ষেত্রগুলো কিন্তু তৈরি করা হয় কিভাবে, আপনি নেপালের দিকে তাকান। নেপালের রাজা বীরেন্দ্রকে হত্যা করা হলো, হত্যা কে করেছিল? তারই তো ছেলে করেছিল। কিভাবে করেছে, কেমনে করেছে, ওই ইতিহাসে আমরা যাবো না, তার কারণ আপনি জানেন। অর্থাৎ কোনো না কোনো ভাবে এটাকে সংগঠিত করা হয়েছে, কারণ বিশ্বাসের ক্ষেত্রটা কখনোই অবিশ্বাসের জায়গায় তৈরি হয়নি বীরেন্দ্র ছেলের ক্ষেত্রে, তেমনি হয়েছিল হয়তো জেনারেল মাসুদের ক্ষেত্রে। এবং সেই সুযোগটাই গ্রহণ করে জেনারেল মাসুদ সেটাকে কার্যকরী করেছেন, যার মাধ্যমে কার্যকরী করা হয়েছে। সুতরাং আহ এটা কেন করেছে যতটা না হয়তো প্রকাশ পেয়েছে, কিন্তু উনি করেছেন, এই কথাটা তখনই প্রকাশিত হয়েছে। এবং আমরা যারা জেনেছি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার সুযোগ না থাকলেও মনে মনে ঘৃণা করেছি, আজকে প্রকাশ্যে সেটার নিন্দা জ্ঞাপন করেছি। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এটাও বলবো যে এই কথাটা যদি সত্য হয়ে থাকে যে তাকে ধরে নিয়ে গিয়ে আপনার প্রহার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেটা একেবারে অনৈতিক কিছু কাজ যদি সত্যি হয়, তাহলে এর সাথে যারা জড়িত ছিল, এখন সময় এসেছে এই সমস্ত যদি ব্যক্তিদেরকে সত্যি হয় খুঁজে কেন বলছেন, বের মানে করা। মিথ্যা হওয়ার সুযোগ আছে? তখন তো তাকে দেখা যেত তিনি সুস্থ অবস্থায় গেলেন, আসার সময় হুইল চেয়ারে পড়ে যাচ্ছেন তিনি, কাঁধে ভর করে চলতে হচ্ছে, মানে তখন তিনি বয়সেও খুব তরুণ ছিলেন, এরকমটা তো হবার জি, কথা না। এরকম হওয়ার কথা না। আমি যদি কথাটা কেন ব্যবহার করছি, যখন কোনো কিছু তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করা হয়, অভিযোগ করা হয় যে এটা উনি করেছেন, তারপরে তদন্ত করা হয়, তার আগে রিমান্ডে নেওয়া হয়, তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে অভিযুক্ত ঘোষণা করা হয়। আমি তো আগেই বলেছি যে এই কাজটা আমরা তখনই শুনেছি। এখন যেহেতু তাকে সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এখন অভিযোগটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা হোক। জি। আমরা যেন আর কখনো বলি না হতেও পারে, নাও হতে পারে। এই যে এটাই ধরেন সত্য, এটাই প্রতিষ্ঠিত হোক। এবার একটু এই প্রসঙ্গে একটু একটু ছোট করে জানি যে এই যে দলীয় একরকম আনুগত্য বা স্বজনপ্রীতি, এগুলোকে যে একটা মাপকাঠি রাখা হয় প্রমোশন বা পদায়নের ক্ষেত্রে, সেটি আসলে কতটা এখানে থেকে কি একটা শিক্ষা আসে কিনা, উঠে আসে কিনা? অনেক শিক্ষা আছে নিশ্চয়ই, আপনিও বলছিলেন, কিন্তু এটি একটা শিক্ষা কিনা? কারণ এখনও দেখা যাচ্ছে সেনাবাহিনীতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই আবার বড় বড় পদগুলোতে রদবদল হয়ে গেছে, শুধু সেনাবাহিনীতে না, পুলিশে, প্রশাসনে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সর্বত্র দলীয় আনুগত্য যাদের আছে বা দলীয়করণ করা হয়েছে। যেই দলীয়করণের কড়া সমালোচনা করতো বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও দলীয়করণ কাজগুলো করতো এবং প্রশাসনের দলীয়করণের কড়া সমালোচনা বিএনপি করতো, এখন সেটা আবার করছে। ১/১১ কুফল তারা মাথায় তো আছেই।
এটা কি একটা শিক্ষা কিনা যে দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এটা কোনোভাবেই মাপকাঠি হবার জায়গা না, দক্ষতা যোগ্যতা সেটি একমাত্র মাপকাঠি হওয়া উচিত? আমি আপনার উত্তরে বলবো, দলীয় আনুগত্য বলে কোনো কথা হতে পারে না যারা আমরা সামরিক কিংবা বেসামরিক প্রশাসনে কাজ করব। সেখানে থাকবে পেশাগত দক্ষতা। আমি এটুকু বলতে পারি, আমি সাম্প্রতিক সময়ে সেনা পর্যায়ের যে বড় ধরনের কিছু রদবদল হয়েছে উচ্চ পর্যায়ে, আমি তাদের সম্পর্কে অন্তত এটুকু বলতে পারবো যে তাদের পেশাগত দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো রকম প্রশ্ন নেই। তারা পেশাগতভাবে অত্যন্ত দক্ষ। সুতরাং পেশাগত দক্ষতা সম্পন্ন অফিসারকে যদি পদায়ন করা হয়, সেখানে যদি বলা হয় যে দলীয় আনুগত্য তাদের আছে, সেটা সঠিক না। আর এরপরে বলবো, আমরা সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা দলীয় আনুগত্যর কারণেই কি পেলেন, নাকি তারা যে পদে পদায়ন হয়েছেন সেখানে তাদের দক্ষতা বা যোগ্যতা আছে? যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আনুকূল্যের প্রশ্নটা না আনাটাই ভালো। এটা কিন্তু সত্য কথা। আনুকূলের প্রশ্ন কিভাবে এড়াবেন? কারণ তাদের সবার পরিচয়টা স্পষ্ট, মানে তাদের ব্যাকগ্রাউন্ড আছে, সবারই একটা রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটি স্পষ্ট। তাহলে এটা এড়াবেন কি করে দলীয় আনুগত্যের এটা ব্যাপারে? এবং এই এটার প্রশ্নটা আমি ব্যাপারে একটু করতে চাই, তারা দক্ষ যোগ্য নিশ্চয়ই, মানে দক্ষ যোগ্য ব্যক্তিরা দলীয় আনুগত্য তাদের থাকতে পারে। তাহলে যারা আসলে দক্ষ যোগ্য কিন্তু কোনো দলের আনুগত্য নাই, আওয়ামী লীগ সময় আওয়ামী লীগের আনুগত্য যাদের ছিল তাদেরকে পদায়ন করা হয়েছে। ডক্টর ইউনূস বা রেজিমের সময় জামাতের বিশেষ একটা প্রভাব ছিল, সেখানে জামাতের লোকজন পদায়ন হয়েছে বলে জেনেছি। বিএনপি আসলো, বিএনপির লোকজন পদায়ন হলো। মানে যারা সাধারণভাবে কোনো দল করে না কিন্তু দক্ষ যোগ্য, এমন লোকও তো নিশ্চয়ই আছে, তারা কখনো উঁচু পর্যায়ে যেতে পারবে না? আমি আপনাদের উত্তরে বলবো যে যেটা আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়, শুধুমাত্র পেশাগত দক্ষতার মাধ্যমেই যে পদায়ন করা হয়েছে এবং পদোন্নতি দেওয়া হয়েছে, তেমনটা ছিল না। এখনো তো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পদোন্নতি দেওয়া হয়েছে, একটু লোক দেখানো পদোন্নতি, যে হ্যাঁ পেশাগতভাবে সে দক্ষ, কিন্তু মূলত আনুগত্যের মাধ্যমে পেশাগত দক্ষতা বিহীন অফিসারদেরকেও কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে। আর এখনকার কথা যদি বলেন, এই সরকার তো মাত্র আসলো, এক মাস। ফেব্রুয়ারি মাসে 1 মাস হলো, এবং তাদের সময় কিন্তু এখনো পর্যন্ত পদোন্নতি কোনো পর্ষদ বা পদোন্নতি কোনো পরিষদ এখনো গঠিত হয়নি সেনা পর্যায়ে। সুতরাং এবার যখন নাকি এটা সংগঠিত হবে, হওয়ার পরে হয়তো মন্তব্য করা যাবে যে এবারের ক্ষেত্রে কি আনুগত্য মুখ্য ছিল নাকি দক্ষতা মুখ্য ছিল। দক্ষতা এবং আনুগত্য দুইটার যদি সম্মিলন ঘটে, সেই ক্ষেত্রে আমি বলবো কোনো কোনো সময়, ওই যে আগেই বলেছি, সরকার চায় তার প্রশাসনটা তার মতো করে চালাতে, তাহলে সেটাকে কিছুটা হলেও গ্রহণ করা যায়। কিন্তু আপনি বলেছেন তাহলে যাদের আনুগত্য নেই তাদের কি হবে? এই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত পোষণ করেই বলবো, সরকারি বেসামরিক হোক সামরিকই হোক, আনুগত্যর চেয়ে দক্ষতারকেই প্রাধান্য দেওয়া উচিত বেশি। আমরা একটু অপেক্ষা করব, দেখব আরো 5-6 মাস সময় দিয়ে, যে এই ক্ষেত্রে তারা কি শুধুমাত্র আনুগত্যকেই প্রাধান্য দিচ্ছেন নাকি দক্ষতাকেও প্রাধান্য দিচ্ছেন। আমি আবারও বলছি, দক্ষতার প্রাধান্য হওয়া উচিত প্রথম, আনুগত্যটা হওয়া উচিত গৌণ। জি। কারণ আমি আমি আসলে কিন্তু একটা প্রশ্ন কথা বলি, করছিলাম আনুগত্য কি? আমি আমি জি। আমি আরেকটা কথা বলি, সামরিক পর্যায়ে কাজ করে আমি আনুগত্য দেখাবো না এমন কোনো সুযোগ তো সেটা তো নেই। যে কেউই, মানে সেটা কেন হতে হবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, মানে তিনিই কেন হতে পারবে? আনুগত্য তো মানে সেই হিসেবে সবাই, কারণ আপনাদের ডিসিপ্লিন ফোর্স, যা ডিসিপ্লিন ফোর্স। যা নির্দেশনা দেওয়া হবে তাতে এমনিতেই পালন করতে হবে। সেক্ষেত্রে দলীয় আনুগত্য আছে কিনা সেটা কেন বিবেচনায় আনতে হয়? এই জন্য তো আমি আপনাকে এই কথাটা বললাম যে আনুগত্যটা কিন্তু গৌণ, দক্ষতাটা হওয়া উচিত মুখ্য। আমরা অপেক্ষা করব এখন, যে আমি বিশ্বাস করি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা দক্ষতার দিকে ধাবিত হব, আনুগত্যের দিকে নয়। জি। ইতোমধ্যেই অনেকগুলো নিয়োগ, মানে যেটি বলছিলাম, বাংলাদেশ ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয়, পুলিশ, সেনাবাহিনী, সর্বক্ষেত্রে প্রশাসন, সর্বক্ষেত্রে আপনি নিয়োগ নিয়ে একটুখানি কথাবার্তা উঠছে। দেখেন, আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কথাটা বলেছেন, আমি কিন্তু হয়তো সরাসরি উত্তর দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন বর্তমান সরকার, আমি যেটা বুঝি আর কি আমার বিশ্লেষণে, যে একজন ব্যবসায়ীকে এবার গভর্নর করেছেন, যেটা অতীতে কখনো হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, অতীতে যেটা কখনো হয়নি তা হতে পারবে না এমনটা তো না। যাকে দিয়েছেন উনি দক্ষতা সম্পন্ন কিনা, কারণ আমরা তো জানি যে কানাডাতে কিন্তু ব্যবসায়ীকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছিল। সরি, আমি ভুল বলছি, কানাডার ওখানকার প্রধান যে ব্যাংক
সেখানকার গভর্নর করা হয়েছিল, যিনি যুক্তরাজ্যেও কিন্তু কাজ করেছেন। অর্থাৎ একজন ব্যবসায়ী যে মানে ব্যাংকের গভর্নরের ট্রায়াল কাজ দেবার করে। সুযোগটা আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য কতটা আছে সেটা একটা প্রশ্ন, কারণ আমরা এতদিন ধরে দেখে আসছি একটা যোগ্যতার মাপকাঠি জি আছে জি মোটামুটি, জি জি অনানুষ্ঠানিক হলেও সেটা জি আছে, সেটা জি তার জি জি ক্ষেত্রে জি আসলে খুব প্রযোজ্য না বলে বিশ্লেষণগুলোতে উঠে এসেছে, এবং তিনি যে দলীয় সেটিও খুব স্পষ্ট যে এটি তার একটা অন্যতম বিবেচনা তিনি। আচ্ছা আচ্ছা, এই দলীয় লোকটা কাজ করার ক্ষেত্রে তার দক্ষতা দেখাতে পারে কিনা, সেটা তো এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা যদি একটু অপেক্ষা না করি, আগেই তাকে অদক্ষ বলে না না ঘোষণা না, করে দেই, নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে তো সেটা ঠিক হবে না। অবশ্যই। একটু অপেক্ষা করে দেখি না, এবং যদি এই কোনো না কোনো সময় তো ট্রায়ালটা করতে হবে, সেটা এখন করি আর কালকে করি যেহেতু। তবে ওনার যে আহ জীবন বৃত্তান্ত, সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো জীবন বৃত্তান্ত তার না। এখন প্রশ্ন আসছে সেই দক্ষতা কতটুকু দেখাতে পারবে, নিশ্চয়ই একটু কারো অপেক্ষা মানে করে যারা দেখি। নিয়োগ হয়েছেন তারও কারো দক্ষতা নিয়ে এখনই আমার প্রশ্ন করার বা জি আপনার উত্তর দেওয়ার জি সুযোগটা জি নিশ্চয়ই নাই। এটা আমি প্রশ্নটা জি করছিলাম এখান থেকে যে বিবেচনায় কোন মাপকাঠিতে নিয়োগটা দেওয়া হচ্ছে, সেখানে সবগুলো ক্ষেত্রেই দলীয় বিবেচনাটা একটা প্রাধান্য আছে, কারণ সবারই একটা দলীয় পরিচয় আছে। সেখান থেকে আসলে এই প্রশ্নটা আপনার কাছে করছিলাম। আমি আমি আপনাকে এই প্রসঙ্গ একটা কথা একটু বলতে চাই। আমিও আপনার সাথে একটু মত পোষণ করি, বলবো যে দলীয় আনুগত্যটাকে বিবেচনায় না এনে, আমি যদি সব দল থেকেই নিয়ে, অর্থাৎ যার দক্ষতা আছে, হয়তোবা তার রাজনৈতিক আনুকূল্য অন্যদিকে আছে, এরকমও যদি থাকে, তাকেও সুযোগ দেওয়া উচিত। তার কারণ তার যে দক্ষতাটা আছে সেটা কাজে লাগাবার সুযোগ দিয়ে, যদি দেখতে পারি যে সে সেভাবে কাজ করছে না, তখন কিন্তু আপনার বলার সুযোগ তৈরি হবে যে দেখেন, যারা আমার দলের আনুগত্যহীন ছিল তাদেরকে যদি আমরা দেখেছি, তারা তখন কাজ করে না। এটা যদি একটু প্রমাণ করতে পারে, এটা কিন্তু বর্তমান সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। নিশ্চয়ই। সুতরাং তাদের এই ক্ষেত্রে একটু দৃষ্টি দেওয়া দরকার আছে, এবং আমি বিশ্বাস করি যদি এই আমার মতো একজন ছোট সাধারণ কর্মীর কথা শুনে, সাধারণ মানুষের কথা শুনে তাদের এইটাকে যুক্তিযুক্ত মনে হয়, তাহলে তারা গ্রহণ করতে পারে। নিশ্চয়ই। কারণ আমার কথা কিন্তু আমার একেবারেই কথা না, যেহেতু আমি জনতার সাথে মেলামেশা করি, হয়তো তাদের প্রতিধ্বনিটা আমার মাধ্যমে, আপনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। জি, আমি একটু আরেকজন ব্যক্তি যিনি গ্রেপ্তার হলেন পরবর্তীতে, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, তিনি কেমন ব্যক্তি ছিলেন ব্যক্তিগত জীবনে, বা তার পার্সোনালিটি কেমন ছিল, এবং অফিসার হিসেবে তিনি কেমন ছিলেন? আচ্ছা, আপনি জেনারেল খালিদ মাহমুদ সম্পর্কে জানতে চেয়েছেন। ওনার সম্পর্কে আমি একটু ভালো বলতে পারি বা ভালো জানি এই জন্য যে আমি যে ব্যাচের অফিসার, উনি আমার এক ব্যাচ জ্যেষ্ঠ অফিসার। সুতরাং আমরা একেবারে মিলিটারি একাডেমি থেকে শুরু করে কর্মজীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে একসাথে কাজ করেছি। ওনার পেশাগত দক্ষতা নিয়ে যদি বলেন, উনি নিজেকে পেশাগত দক্ষ হিসাবে অফিসার হিসাবে কর্মজীবনে প্রমাণ করেছেন। কিন্তু আসলে কি, সেটা হয়তো একটা পর্যায় পর্যন্ত থাকে, তারপরে শুরু হয় আপনি যে কথাটা বললেন, আহ আনুগত্য দেখানোর প্রতিযোগিতা, এবং সেই আনুগত্য প্রতিযোগিতায় জয়ী হয়ে যখন নাকি কোনো জায়গায় পদায়ন হয়, সেখানে আরো কিভাবে বেশি দিন থাকা যায়, সেজন্য আরো বেশি কিছু কাজ করা, যে কাজগুলো সঠিক নয়, একেবারেই বিবেচনাহীন কর্মকাণ্ড। এই ক্ষেত্রে জেনারেল মামুনের বিরুদ্ধে আপনি যে কথাটা আমরা শুনেছি, জেনেছি বা অভিযোগ এসেছে, একেবারেই ফেলে দেওয়ার মতো অভিযোগ না। যেরকম বলা হয়েছে যে জলসিঁড়ির একটা কথা বলা হয়েছে, যে উনি জলসিঁড়িতে অনেক টাকা পয়সা তছরূপ করেছেন, কিংবা অনেক দুর্নীতি করেছেন, আত্মসাৎ করেছেন। এই কথাগুলো কিন্তু আমরা যখন ছিলাম কর্মজীবনে, কিংবা অবসর নেওয়ার পরেও শুনেছি। কিন্তু যেহেতু প্রমাণ করার কোনো সুযোগ আমাদের হাতে ছিল না, কিংবা কোনো আহ বিচার ব্যবস্থায় তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ আমাদের ছিল না, আমরা হয়তো আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, কিন্তু কখনো এটাকে বাস্তব রূপ দিতে পারিনি। কাজেই এখন সুযোগ যেহেতু এসছে, যে অভিযোগটা আমরা শুনেছি, আমরা অপেক্ষায় থাকবো এখন যে এই অভিযোগটা কতটুকু সত্য, এই জলসিঁড়ির ব্যাপারে। জি। এরপরে আসেন আপনি আয়নাঘর নিয়ে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, কিংবা গুম খুন এবং অন্যান্য জিনিসের ব্যাপারে তাকে বলা হচ্ছে মূল হোতা। এবং এক্ষেত্রে কিন্তু ওনারই ব্যাচমেট জেনারেল আজমি, যিনি গুম ঘরে অনেক দিন ছিলেন, আবার আমাদের এখন ব্রিগেডিয়ার, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, ওনাকেও গুম করা হয়েছিল। ওনারা কিন্তু সবসময় বলেছেন যে, আহ, সবসময় কিন্তু উল্লেখ করেছেন যে জেনারেল মামুন খালেদ এই
সাথে জড়িত ছিল। অর্থাৎ উনি যখন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন, উনি শুধু তাই ছিলেন না, উনি কিন্তু 111-এর সময় ডিজিএফআই তে কর্মরত ছিলেন। এরপরে 2009 সালে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, উনি ব্রিগেডিয়ার হিসেবে একটা গুরুত্বপূর্ণ পদে পদায়ন ছিলেন, এবং সেখান থেকেই উনি ওনার কর্মের বাইরে গিয়ে আনুগত্য দেখানোর মাধ্যমেই ধীরে 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 আপনার গোয়েন্দা মহাপরিদপ্তরে মহাপরিচালক হিসাবে জায়গা করে নেন। এবং এই জায়গা করার মাধ্যমেই উনি পরবর্তীতে বেশ কিছু কাজ করেছেন, যেটা বিতর্ক তৈরি করেছে, এবং সেই বিতর্কগুলো আমি আপনি বা আমরা সবাই জানি, এবং পেপারে আমরা আজকে দেখতে পাচ্ছি, গণমাধ্যমের খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সে অভিযোগগুলা কি কি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও বলবো যে এই অভিযোগগুলো তদন্ত হোক, সত্য প্রতিষ্ঠিত হোক, এবং সেখান থেকে আমরা এখন যারা কর্মরত আছি তারা যেন একটা বার্তা পেতে পারি যে একজন জেনারেল এই ধরনের কাজ করবে এবং এই কাজ করে পার পেয়ে যাবে, সেটা ভবিষ্যতে আর কখনো যেন না হয়। জি, কিন্তু যেই আসলে দলীয় আনুগত্যের একটা মাপকাঠি থাকে, তখন তো দলীয় আনুগত্য দেখানোর প্রতিযোগিতা বাড়বেই। যে যত বেশি আনুগত্য দেখাতে পারবে সে নিশ্চয়ই তত বেশি প্রমোশনের জন্য এলিজিবল হিসেবে। ফলে ওই জায়গাটা থেকে গেলে তো এটা কিভাবে আসলে বার্তা দেবে যে দলীয় বিবেচনা যদি ওটা থাকে? আমি আগেই বলেছি, এই জন্য আপনাকে প্রথমেই বলেছি, দক্ষতা হওয়া উচিত মূল বিবেচনা, আনুগত্য নয়। আনুগত্য হওয়া উচিত গৌণ। এবং আমার বিশ্বাস থেকে আমি বলি, যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী উনি একটা কথা বলেছেন যে আমি পরিবর্তন চাই, তো সেই পরিবর্তনের সময়টা কিন্তু পার হয়ে যায়নি, শুরু হয়েছে। তা আমাদেরকে দেখার সুযোগ দিতে হবে যে আসলে কি উনি দক্ষতাকে বিবেচনায় আনবেন নাকি আনুগত্যকে বিবেচনায় আনবেন। আনুগত্য কিন্তু, আমি আবারও বলছি, দক্ষতার মাধ্যমে যাকে আপনি কোনো জায়গায় বসাবেন, যেহেতু প্রত্যেকটা কর্মের একটা রূপরেখা দেওয়া আছে, সেটাই হচ্ছে আনুগত্য। তা আমি তার মধ্যেই যদি থাকি, সুতরাং আমাকে আনুগত্য না দেখাবার কোনো সুযোগ নেই। জি। সুতরাং একটা দেশ গড়তে হলে দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গকে আপনাকে জায়গা মতো বসাতে হবে, যেন দেশটাকে সামনে নিতে জি। পারে। এই যে আমি জিজ্ঞাসা করছিলাম যে অনেক রাজনীতিবিদদেরকে নিয়ে নির্যাতন করা হয়েছে, সাথে সাথে ব্যবসায়ীদেরকেও নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা পরবর্তীতেও তারা বলেছেন। ১১ পরেও অনেকের সাথে ব্যক্তিগত বা আমাদেরই অনুষ্ঠানে এসে তাদের অভিজ্ঞতার খানিকটা, পুরোটা তো আর শেয়ার করেন না, কিন্তু খানিকটা শেয়ার করে তাতে আমরা অনেকটাই জেনেছি। এই যে মোটা অঙ্কের টাকাগুলো নেওয়া হতো, সেই টাকাগুলো কে বা কারা নিত, কোথায় যেত? এই যে অভিযোগ সম্পর্কে আপনি বলেছেন, সেই অভিযোগকে আমি উড়িয়ে দিচ্ছি না। কারণ 111-এর সময় আমি যতটুকু জেনেছি, শুনেছি, সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি যে তখন কিন্তু বড় বড় ব্যবসায়ীদেরকে ডেকে পাঠানো হতো, এবং সেখানে আপনি যেই অভিযোগটা করলেন সেই অভিযোগটা আহ, আহ, ব্যাপারে প্রশ্ন উঠেছে যে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস ছিল, যেহেতু একটা এই অভিযোগ এসেছে, পরবর্তীতে যে সরকার আসবে সে সরকার এটাকে তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত করবে যে অভিযোগটা কি সত্য না মিথ্যা। 2009 সালে যখন তদানীন্তন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আমরা চেয়েছিলাম যে এই অভিযোগটার সত্যতা প্রমাণিত হোক, হয় সত্য নয়তো মিথ্যা। কারণ কিন্তু এটা আসলে তদন্তই হয়নি। যেহেতু তদন্ত হয়নি, সেহেতু আমি যে অভিযোগটা শুনেছি বা জেনেছি, ওটাকে এখনো বিশ্বাস করি যে ওইটাই সত্য। আমার এই বিশ্বাসটাকে ভাঙতে হলে সেই তদন্তের মাধ্যমে সেটা প্রমাণিত হওয়া উচিত। আবারও বলছি, যেহেতু তদন্ত হয়নি, এই তদন্ত হওয়ার সময় শেষ হয়ে যায়নি। তদন্ত হওয়া উচিত, যেহেতু এই অভিযোগটা আছে। এই অভিযোগটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। জি। এই তদন্ত এবং বিচারগুলো যখন ক্ষমতার পরিবর্তন হয় এবং যখন আহ, মানে ঠিক ওই যে আনুগত্যহীন অন্য কোনো দল ক্ষমতা আসে, তখনই শুরু হয়। যেমন ধরেন এই যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেই সময় এর বিরুদ্ধে মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে অনেক অভিযোগ, এখন দুদকেও এখন অনেক মামলা হচ্ছে, কিন্তু সেই বিষয়ে খুব যে তদন্ত হচ্ছে তা না। তারাও কি একরকম ইনডেমনিটি পাওয়ার প্রক্রিয়া আছে বলে মনে হয়? আমি আমি কোনো ইন্ডিমিউনিটিতে বিশ্বাস করি না। কেন করি না? কিছু কিছু ইন্ডিমিউনিটি আছে, দিতে হয়, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে। কিন্তু ব্যক্তির প্রয়োজনে কোনো ইন্ডিমিউনিটি হোক, সেটা আমি চাই না। এটা আমি কেন, আপনিও চান না। তাহলে তো বিচারের বাণী নির্ভীতি থেকে যাবে, কখনোই আর বিচার হবে না, সুষ্ঠু বিচার আমরা পাবো না। আমি বিশ্বাস করি
ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে কোনো বিচারকেই তিরোহিত করে দেওয়া উচিত না। আর যে বিচারগুলো এখনো হয়নি ব্যক্তি বিশেষের, সেগুলো হওয়া উচিত। জি, তা তো বটেই, সেটা তো আমাদের উচিত এবং বিশ্বাস আশার জায়গা, কিন্তু ও, না, আসার জায়গায় এই জন্য বলছি বাস্তবতাটা আসলে কি? যে বাস্তবতা এই জন্য আমি বলছি যে আপনার সাথেই আমি তাল মিলিয়ে বলবো, যেহেতু মাত্র 1 মাস হয়েছে সরকার এসছে, আমরা চাই এই সরকারকে আরেকটু সময় দিয়ে দেখার জন্য যে এই যে আমরা বাস্তবতার দিকে তাকিয়ে আছি, এই বাস্তবতার দিকে ওনারা কি পদক্ষেপটা নেন। আমার বিশ্বাস, যেহেতু আমাদের ভিতরে একটা হাহাকার আছে, সেই হাহাকারটা কিন্তু ওনারা দেখেছেন, যারই বিস্ফোরণ ঘটেছিল আগস্টের 5 তারিখে। তো সেখান থেকে যদি ওনারাও এই পদক্ষেপটা নিতে ভুল করেন, তাহলে তো আর কিছু বলার থাকবে না। আর আমি একটা বিশ্বাস করি এই ভুলটা হবে না। জি, আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম সেনা প্রধানের সাথে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টার একটা দূরত্ব সেটি